আজকে আমাদের পাওয়ার সিস্টেমের ৪৪তম ক্লাস, তাই না? যেটি পার্ট নিচ্ছি তার ৪৪তম ক্লাস আমরা করতেছিলাম ইফেক্ট অফ রেজিস্ট্যান্স। আমাদের আলোচনার টপিক ছিল হচ্ছে ইফেক্ট অফ রেজিস্ট্যান্স, ঠিক আছে? তো আজকে আমরা ইফেক্ট অফ রেজিস্ট্যান্সের বিষয়ে আরো ম্যাথ করবো। আরো ম্যাথ বলতে একটা ম্যাথ বাকি আছে, সে একটা ম্যাথ করবো। কত নম্বর? নাম্বার 5। এর আগে তো আমি কোনো বাড়ির কাজ দিই নাই, বাড়ির কাজ দিয়েছি কোনো দেই নাই, কিন্তু এখান থেকে যে 6টা ম্যাথ, 6টা ম্যাথ কিন্তু আপনাদের পড়াইছি। তো 5 নম্বরে কি বলেছে, আমরা প্রথমে প্রশ্নটা করে নেই যে 2 কিলোমিটার দীর্ঘ, অর্থাৎ লাইনের দৈর্ঘ্য কত? 2 কিলোমিটার। তো 2 কিলোমিটার মানে কি? 2 কিলোমিটার মানে 2000 মিটার, ঠিক আছে? 2 কিলোমিটার দীর্ঘ একটি 1960 বর্গ সেন্টিমিটার, অর্থাৎ ক্ষেত্রফল কত? 1960 বর্গ সেন্টিমিটার। 1960 বর্গ কি সেন্টিমিটার, ঠিক আছে? তারপর আছে যে কপালে তৈরি একটি গোলাকার দণ্ডটির 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মোট রোধ কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়? 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মোট রোধ। তাহলে আমি লিখি 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মোট রোধ বাই করতে বলতে মানে T2 = কত? 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। যদি 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, অর্থাৎ T1 কত ডিগ্রি? 20 ডিগ্রি। যদি 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কপালের আপেক্ষিক রোধ ও তাপমাত্রা গুণাঙ্ক, আপেক্ষিক রোধ মানে কি? রো এর মান কত? 1.68 গুণন 10⁻8 ওহম মিটার। এটা কত ডিগ্রিতে আছে? 20 ডিগ্রিতে, ঠিক আছে? আচ্ছা, আবার আলফাটা কত ডিগ্রিতে? 20 ডিগ্রিতে। ডিগ্রি লিখে দেই। আলফার মানটা কত? 0.03, আচ্ছা 0.00393 পার ডিগ্রি কি সেলসিয়াস। এই হচ্ছে আমাদের কি ডাটা দেওয়া আছে, ঠিক আছে? এই যে ডাটাটা দেওয়া আছে, এই ডাটাতে কারো কোনো অসুবিধা আছে কিনা, প্রশ্নের সাথে প্রদত্ত ডাটার কারো কোনো সমস্যা আছে কিনা সবাই একটু পড়ে আমাকে জানাই। প্রশ্নের সাথে প্রদত্ত ডাটা যদি কারো কোনো সমস্যা থেকে থাকে, হ্যাঁ, তাহলে আমাকে জানাই। না না, T1 কেন হবে? বলছে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রেজিস্ট্যান্স কত, তাই না? তখন T2 40 ডিগ্রি, T1 কত? 20 ডিগ্রি। আচ্ছা, তো আমাদের R2 বাই করতে বলেছে। কি বাই করতে বলেছে? R2 = what? আচ্ছা, প্রশ্নটা আমরা আবার পড়ি। বলছে যে একটি 2 কিলোমিটার দীর্ঘ, অর্থাৎ লাইনের দৈর্ঘ্য কত? 2000 মিটার। 2 কিলোমিটার বা 2000 মিটার একটি লাইনের দৈর্ঘ্য, ঠিক আছে? যার ক্ষেত্রফল, উপরের ক্ষেত্রফল 1960 বর্গ সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ বাই করো। 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ধরলাম T2। বলছে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কত? 20 ডিগ্রি, তার মানে T1 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কপারের আপেক্ষিক রোধ দেওয়া আছে, অর্থাৎ রো 20 ধরলাম 1.68 গুণ 10⁻8 ওহম সেন্টিমিটার। এবং 20 ডিগ্রিতে কি দেওয়া আছে আমাদের? 20 ডিগ্রি দেওয়া আছে তাপমাত্রা গুণাঙ্ক, অর্থাৎ আলফা, এর মান কত? 0.00393। এগুলো 20 ডিগ্রিতে দেওয়া আছে। তো 20 ডিগ্রিতে এগুলো দেওয়া আছে, 40 ডিগ্রিতে তাপমাত্রা রেজিস্ট্যান্স কত আমাদের সেটা বাই করতে বলছে। এখন সর্বপ্রথম আমাদের 20 ডিগ্রিতে কি বাই করতে হবে? সর্বপ্রথম আমাদের 20 ডিগ্রিতে রেজিস্ট্যান্স বাই করতে হবে, তাই না? 20 ডিগ্রিতে রেজিস্ট্যান্স বাই করতে হবে। তো 20 ডিগ্রিতে রেজিস্ট্যান্স বের করার আগে আমাদের ক্ষেত্রফল একটু লক্ষ্য রাখতে হবে। কেন? কারণ ক্ষেত্রফলে দেওয়া আছে 1960 বর্গ সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার, বাকিগুলো কিন্তু মিটার আছে। এটাও মিটার, এটাও মিটার, এটাও মিটার। তাহলে ক্ষেত্রফলকে কিসে কনভার্ট করতে হবে? মিটারে। তো ক্ষেত্রফলকে কিভাবে মিটার করব দেখেন। আমরা জানি 1 মিটার সমান 1 বর্গ সেন্টিমিটার, সরি 100 সেন্টিমিটার। 1 মিটার = কত সেন্টিমিটার? 100 সেন্টিমিটার। তাহলে 1 মিটার ইনটু 1 মিটার মানে কত আসবে? অবশ্যই 100 ইনটু 100, অর্থাৎ সেন্টিমিটার ইনটু কি সেন্টিমিটার। তার মানে কি যাচ্ছে যে 1 বর্গ সেন্টিমিটার = 10⁻4 বর্গ সেন্টিমিটার, সরি 1 বর্গ মিটার = 10⁻4 বর্গ সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে সেন্টিমিটার থেকে যদি মিটার আসি, সেন্টিমিটার থেকে যদি কি মিটার আসি, অর্থাৎ আসে কি সেন্টিমিটার, প্রকাশ করব কি মিটারে, প্রকাশ করব কিসে? মিটারে। তাহলে কি করব আমরা? অবশ্যই 100 10⁻4 দ্বারা ভাগ, অথবা 10⁻4 দ্বারা কি গুণ, 10⁻4 না 10⁻4 দ্বারা কি করে দেব? গুণ দেব। এই যে বর্গ মিটার চলে আসলো। এখানে আমরা আবার বোঝাই 1 বর্গ সেন্টিমিটার = যদি 10⁻4 বর্গ সেন্টিমিটার হয়, তাহলে আমরা বর্গ সেন্টিমিটার থেকে মিটার, বর্গ মিটার আসতে হলে 10⁻4 দ্বারা ভাগ দিতে হবে, অথবা 10⁻4 দ্বারা কি দিতে হবে? গুণ দিতে হবে। তো দেখেন এটা নিয়ে কারো কোনো অসুবিধা আছে কিনা? এতটুকু নিয়ে, এতটুকু নিয়ে কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে বলতে পারি। আচ্ছা, আমি আপনাদের কিন্তু বারবার বলেছিলাম, ঠিক আছে, আপনারা ক্লাস করবেন, আগে কিভাবে করছেন সেটা জানি না, কিন্তু যখন আমার ক্লাসটা করতে আসবেন অবশ্যই নেটওয়ার্ক যেন ভালো থাকে সবার। কারণ আপনি যখন কথা বলবেন তখন আপনার নেটওয়ার্ক যদি ভালো না হয়, তাহলে আপনি কথাটা স্পষ্ট আমি বুঝতে পারবো না, এবং সেটা ক্লাসের জন্য ক্ষতিকর হবে, ঠিক আছে? তো অবশ্যই যেখানে নেটওয়ার্ক ভালো পায় সেখান থেকে বসে ক্লাস করার চেষ্টা করবেন। আচ্ছা, তাহলে এখন আমরা সামনের দিকে আগাই। তো আমাদের এই ডাটাগুলো দেওয়া আছে। বলছে 20 ডিগ্রিতে তাপমাত্রা কত হবে, সরি 20 ডিগ্রিতে রোধ কত হবে, 40 ডিগ্রিতে রোধ কত হবে, 20 ডিগ্রি রোধ দেওয়া আছে। কিভাবে দেওয়া আছে? রো দেওয়া আছে, আলফা দেওয়া আছে, আবার ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে আমরা তো পারবো তো বের করতে। কেন? কারণ আমরা জানি R = রো এল ভাগ কি এ। যদি এটা 20 ডিগ্রি হয় তাহলে এটা কত ডিগ্রি? 20 ডিগ্রি হবে। এটা যদি 40 ডিগ্রি হয় এটা কত ডিগ্রি হবে? 40 ডিগ্রি হবে। তাহলে আমরা এখন এটা বের করে নেই, সমস্যা নেই। R = R20 হবে, তাই না? যদি এটা 20 বলি তাহলে এটা 20 হয়ে যাবে। তো R20 এর মান কত? 1.68 গুণন 10⁻8 ইনটু এল, এল মানে 2000 মিটার। আচ্ছা, বাই ক্ষেত্রফল, ক্ষেত্রফল কত? 1960 গুণন 10⁻8। তাহলে আমাদের R20 এর মান কত আসবে? এখানে তো করা নাই না। R20 এর মান কত আসবে দেখি একটু সবাই বলি তো। করা আছে কি? ভাই বলেন। 10⁻8, সরি 10⁻4, হ্যাঁ হ্যাঁ ভুল লিখছি, এটা 10⁻4। গুড, একটু দেখেন তো কত আসবে। না আমার কাছে করা নাই না সেলফ। আচ্ছা, 1.71 ইনটু 10⁻4, 10 মাইনাস বলবো না, 10 মানে মাইনাস, 10⁻4 এটা কি ওহম। তাহলে আমরা 20 ডিগ্রিতে কিন্তু প্রাথমিক রোধ পেয়ে গেছি। 20 ডিগ্রিতে কি প্রাথমিক রোধ পেয়ে গেছি। 20 ডিগ্রিতে রোধ পেয়েছি, আমাদের বের করতে হবে কত? 40 ডিগ্রিতে। 20 ডিগ্রিতে রোধ আছে, এখন বের করতে হবে আমাদের কি 40 ডিগ্রিতে। তো আমরা জানি না, আমরা জানি কি যে RT = R0 1 প্লাস আলফা 0 ডেল টি। তাহলে এখন লিখি RT, R0 মানে R20, এটা যদি 0 হয় এটাও 0, এটা যদি 20 হয় এটাও 20। তাহলে লিখতে পারি 1.71 গুণন 10⁻4 ইনটু 1 প্লাস
আলফা নট, এটা যেহেতু 20 ডিগ্রি, তাহলে আলফা নট কি 20 ডিগ্রি আছে? হ্যাঁ, আলফা নট 20 ডিগ্রি আছে, যার মান কত 0.00393 ইনটু ডেল্টা। এই ডেল্টা মানে কি? এই দুজনের পার্থক্য, এটা 20 ডিগ্রি, এটা 40, তাহলে দুজনের পার্থক্য কত হচ্ছে? অবশ্যই 20, দুজনের পার্থক্য কত হচ্ছে? 20 ডিগ্রি হচ্ছে। তাহলে আমাদের আরটি আসবে কত দেখেন তো, এটা আসে কিনা? 18.4 ইনটু 10 ইনভার্স 3, অর্থাৎ 1.85 ইনটু 10 ইনভার্স 4 ওহম। এটা কি আসে? সবাই একটু দেখেন করে। আচ্ছা, দেখেন তো এই অবধিতে কারো কোনো অসুবিধা আছে কিনা? এই অবধি কারো কোনো অসুবিধা আছে এখানে? আচ্ছা ঠিক আছে, আমি এখানে ম্যাথটা একটু ঘুরাই দেবো। হ্যাঁ, ম্যাথটা যে হুবহু এরকম আসতে পারে বিষয়টা তা না, কিন্তু এখান থেকে আমি আপনাদের ম্যাথ আরো ঘুরাই দেবো। তো তার আগে প্রশ্নটা আমি একবার রিপিট করি। প্রশ্নটা ছিল যে কোনো একটি তারের দৈর্ঘ্য 2000 মিটার, ক্ষেত্রফল 1960 বর্গ সেন্টিমিটার, তাই না? আচ্ছা, বর্গ সেন্টিমিটার, এ বর্গ সেন্টিমিটার হলে 20 ডিগ্রিতে রোধ দেওয়া আছে এবং তাপমাত্রা গুণাঙ্ক দেওয়া আছে, তাহলে 40 ডিগ্রিতে রোধ কত হবে? 40 ডিগ্রিতে কি হবে? রোধ কত হবে? তো 20 ডিগ্রিতে আমার আলফা এবং তাপমাত্রা গুণাঙ্ক আলফা এবং রেজিস্টিভিটি দেওয়া আছে, তখন এই দুটো দ্বারা আমরা 20 ডিগ্রি 20 ডিগ্রি রেজিস্ট্যান্স কিন্তু বাই করতে পারবো। এই দুটো দ্বারা 20 ডিগ্রি রেজিস্ট্যান্স কি বাই করতে কিন্তু পারবো, সরাসরি 20 ডিগ্রি রেজিস্ট্যান্স প্রশ্ন দেওয়া না, কি করে নিতে হবে? বাই করে নিতে হবে। তাহলে বাই করে নিলাম 20 ডিগ্রি রেজিস্ট্যান্স কত? 1.71 ইনটু 10 ইনভার্স কত? 4, ঠিক আছে না? এটা বাইকলাম কি আরিকাল টু রো এল ভাগ এ, এই যেখানে যেটা লিখেছি, এটা যদি 20 ডিগ্রি হয় এটাও 20 ডিগ্রি, এটা যদি 40 ডিগ্রি হয় এটাও 40 ডিগ্রি। কারণ প্রশ্ন থাকতে পারে ভাই সরাসরি এটা 40 ডিগ্রি বের করে যদি আমি আরিকাল টু রো এল ভাগ এ দিতাম তাহলে তো এটা আসার কথা ছিল। হ্যাঁ, অবশ্যই এটা আসতো, অবশ্যই এটা আসতো। এইভাবে না করো, আমি এটা একটু পরে দেখাবো, আগে এটা দেখে নিই, ঠিক আছে? তো আমরা আর 20 বের করে নিছি, তাহলে এখন আর টি সূত্র বসাই দিই, আর্টিকেল টু আর 0 1 প্লাস আলফা 0 ডেল টি, টি মানে 20 40 ডিগ্রি, ঠিক আছে? তো 20 ডিগ্রি মান দেওয়া আছে, আলফা 20 ডিগ্রি মান দেওয়া আছে, বসাই দিলাম, ডেল টি মান আছে, তাহলে আমাদের আর্টিকেল কত আসলো? 1.85 গুণন 10 ইনভার্স 4। দেখেন আবার বলি, কার কোনো সমস্যা আছে কিনা? কার কোনো এখানে অসুবিধা আছে কিনা? যদি থেকে থাকে তাহলে বলতে পারি। ম্যাথটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। বলেন, শুনতে পাচ্ছি স্পষ্ট। কই আমরা 20 ডিগ্রি বের করলাম, আমরা 40 ডিগ্রি 20 ডিগ্রিতে এখানে বের করলাম, পরে আবার 40 ডিগ্রি বের করলাম না? 20 ডিগ্রি করবে, 20 ডিগ্রিতে যেটা এখন যেটা বের করলাম এটা 40 না? হ্যাঁ, তার ভিতরে বেশি বসাবো। সূত্রটা কি? প্রাথমিক রেজিস্ট্যান্সে, বুঝি না বলেন? হ্যাঁ, এই সূত্রটা কি? এই সূত্রটা কি? আর্টিকেল টু আর 0 1 প্লাস আলফা ডেল টি, এই সূত্রটা কিসের সূত্র? তাপমাত্রা না, তাপমাত্রার চেঞ্জের রেজিস্ট্যান্স, সেটা সূত্র। এই সূত্রটা এটা কি? যে প্রাথমিক তাপমাত্রা যে রেজিস্ট্যান্স থাকবে সেটা এর মান হবে, এটা 1, এটা আলফা মানে কি তাপমাত্রা গুণাঙ্ক থাকবে, আর এটা ডেল্টা মানে কি যে তাপমাত্রা যা আছে তার থেকে যাতে করতে বলছে তার পার্থক্য এটা। তো এখন প্রাথমিক রেজিস্ট্যান্স কত আছে? আছে 1.71 20 ডিগ্রিতে, 1 বসালাম, আলফা 0 20 ডিগ্রিতে এটা বসালাম, ডেল্টা কত হবে? বের করতে বলছে, এটা কত বলছে? 40, তাহলে এখানে এই 20 আর এই 40 এই দুজনের পার্থক্য কত হবে? 20। যদি আমরা এখানে এভাবে বসাই তাহলে এটা আসবে তো 40 ডিগ্রি, এটা 20 ডিগ্রি কিভাবে আসে? 20 ডিগ্রি আমরা অলরেডি এখানে পেয়েছি কত? 1.71। আপনি সাউন্ড কোয়ালিটি ঠিক করবে না, আপনার কথা কিন্তু আসে না। আচ্ছা, তাহলে এখন আমরা এইভাবে করব না, ম্যাথটা একটু ঘুরাই করব। কিভাবে? আচ্ছা দেখেন, যেখানে আমরা জানি যে আর ইকুয়াল টু রো এল ভাগে, তো এখন এটা 20 ডিগ্রি করছি, তাই না? এখানে কি দেওয়া আছে? 20 ডিগ্রি, তো এটা 20 ডিগ্রি হলে এটা কত? 20 ডিগ্রি। তো কোনো কারণে যদি এটা 40 ডিগ্রি করি, এটা কত হবে? 40 ডিগ্রি হবে। এটা যদি 40 ডিগ্রির মান বসে তাহলে এখানে কত হবে? 40 ডিগ্রি হবে। তাহলে এখন আমরা উইথ অন্যভাবে সলিউশন করি। কিভাবে? আমরা আবার জানি রো টি ইকুয়াল টু রো 0 1 প্লাস আলফা 0 ডেল টি। সেম রেজিস্ট্যান্সের যে সূত্র, রেজিস্টিভিটিরও কি একই সূত্র, রেজিস্ট্যান্সের যে সূত্র, রেজিস্টিভিটিরও একই সূত্র। তো রো টি মানে আমরা কত ডিগ্রি বের করব? 40 ডিগ্রি। রো টি মানে কত ডিগ্রি বের করব? 40 ডিগ্রি। তাহলে এখানে রো টি না লিখে রো 40 লিখি, যেহেতু আপনাদের সমস্যা হচ্ছে তাই রো 40 লিখলাম। তো রো নট মানে কি? রো 20 ডিগ্রি। রো 20 ডিগ্রি মানে কত? 1.68 গুণন 10 ইনভার্স 8 1 প্লাস আলফা নট, তাহলে এটা যদি 20 ডিগ্রি হয় এটা কত ডিগ্রি বসাতে হবে? 20 ডিগ্রি। আলফা নট 20 ডিগ্রি আছে না? হ্যাঁ আছে। কত? 0.00393। তাহলে লিখি এখানে 0.00393 ডেল্টি। ডেল্টি মানে এইটা এবং এইটা, এই দুজনের পার্থক্য। এই দুজনের কি পার্থক্য? এটা 20 ডিগ্রি, এটা কত ডিগ্রি? 40 ডিগ্রি। তাহলে দুজন পার্থক্য করলে কত হবে? অবশ্যই 20 ডিগ্রি হবে। এবার একজন বলেন তো যে আমাদের এই রো 40 এর মানটা কত আসলো? রো 40 মানটা কত আসলো একটু বলি। 1.81 ইনটু 10 টু দি পাওয়ার, আচ্ছা 1.81 ইনটু 10 ইনভার্স কত? 8 আসলো, তাই তো? আচ্ছা, ওহম কি আসছে? মিটার আসছে। ঠিক আছে, তো রো 40 পেয়ে গেছি। এখন আমরা এই সূত্র বসাই দিলে হবে কেন? কারণ এটা যদি 40 ডিগ্রি হয় এটা 40 ডিগ্রি হবে, বসাই দিই অনায়াসে। আর ইকুয়াল টু রো এল ভাগ কি আর ইকুয়াল টু রো এর মান কত? 1.81 গুণন 10 ইনভার্স 8 ইনটু কত? 2000 বাই 1960 গুণন 10 ইনভার্স কত? 4। তাহলে দেখেন তো আর আগেরটা আসলো কিনা, যে 1.85 গুণন 10 ইনভার্স কত? 4 ওহম আসছে কিনা দেখেন তো। এটা আসছে এটা? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তার মানে আমরা রেজিস্ট্যান্সের সূত্র দিয়ে করলেও পারবো, আবার এটা হচ্ছে রেজিস্টিভিটির সূত্র, রেজিস্টিভিটির সূত্র দিয়েও করলেও পাবো। দুইটা কিন্তু একই জিনিস, ঠিক আছে? দুইটা একই জিনিস। তো দেখেন কারো কোনো অসুবিধা আছে কিনা? আমি এটা সেকেন্ড অপশন ভাবে করলাম, থার্ড অপশন ভাবে করবো, ঠিক আছে? আমি আরেকটু পরিবর্তন দিয়ে করবো যাতে এই ধরনের ম্যাথে প্রশ্ন যেরকম ভাবে আসুক না কেন আমরা সলিউশন জানা করতে পারি। দেখেন তো এইটুকু অসুবিধা আছে কিনা কারো? রেজিস্ট্যান্স হলো, আচ্ছা রেজিস্ট্যান্স হচ্ছে দেখেন রেজিস্টিভিটি। তো রেজিস্টিভিটি কি? সাপোজ 1 ওহম কি মিটার, 1 ওহম কি মিটার। রেজিস্ট্যান্স মানে এখানে আসতেছে হচ্ছে দৈর্ঘ্য ব্যাপারটা, ঠিক আছে? যদি
1 মিটার হয়, যদি কি হয় কোনো কন্ডাক্টরের দৈর্ঘ্য যদি কি হয় 1 মিটার হয়, কোনো কন্ডাক্টরের দৈর্ঘ্য যদি 1 মিটার হয়, তাহলে রেজিস্ট্যান্স এই কথা, রেজিস্টিভিটিও কি একই কথা। কারণ আমরা জানি যে রো ইকুয়াল টু আর ইকুয়াল টু রো এল ভাগ কি এ, তার মানে আর সমানুপাতিক কি রো। তাহলে দৈর্ঘ্য যদি 1 মিটার হয়, দৈর্ঘ্য যদি কি হয় 1 মিটার, এই মিটার দ্বারা কি বোঝাচ্ছে, এই মিটার দ্বারা বোঝাচ্ছে যে প্রতি মিটার না, যে টোটাল মিটারের জন্য রেজিস্টিভিটি কত এত। আচ্ছা 1 মিনিট। আচ্ছা আচ্ছা দেখেন যেটা বলতেছিলাম, যেখানে এখান থেকে দেখি যে কি লিখলাম, আর ইকুয়াল টু রো এল ভাগ কি এ। আচ্ছা তাহলে রো ইকুয়াল টু লিখতে পারি আমরা যে আর এ বাই কি এল, আরেকটু ভেঙে যদি লিখি তাহলে আর ইনটু এ বাই কি এল। অর্থাৎ রেজিস্ট্যান্স মানে কি, রেজিস্ট্যান্স মানে যে কোনো পদার্থের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হতে যে বাধাটা সেটা হচ্ছে রেজিস্ট্যান্স। তার রেজিস্টিভিটি কি, রেজিস্টিভিটি বলতে দেখেন রেজিস্ট্যান্সের সাথে আর কি গুণ হবে, ক্ষেত্রফল এবং কি দৈর্ঘ্য। অর্থাৎ কোনো পদার্থের একক ক্ষেত্রফল, কোনো পদার্থের একক ক্ষেত্রফল এবং একক দৈর্ঘ্য, একক ক্ষেত্রফল এবং একক দৈর্ঘ্যের, একক ক্ষেত্রফল এবং একক দৈর্ঘ্যের যে বাধা সেটা হচ্ছে কি রেজিস্টিভিটি। কোনো পদার্থের একক ক্ষেত্রফল এবং একক দৈর্ঘ্যের জন্য যে বাধা প্রদান করে সেটা হচ্ছে কি রেজিস্টিভিটি, ঠিক আছে। আর পদার্থের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহের জন্য যে বাধা পায় সেটা রেজিস্ট্যান্স। আর একক ক্ষেত্রফল এবং একক দৈর্ঘ্য যদি বলে সেটা হবে রেজিস্টিভিটি। যে ভাই প্রশ্ন বুঝতে পেরেছেন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা সূত্র থেকে যদি এক্সপ্লেইন করেন, যদি কখনো ভাই বলেন অন্য কোথাও ই করে, আমরা মুখস্থ করবো না, সূত্র থেকে এক্সপ্লেইন করবো, ঠিক আছে সবসময়, যে একক ক্ষেত্রফল এবং একক দৈর্ঘ্যের যে বাধা সেটা রেজিস্টিভিটি। আচ্ছা তো এটা আমি মুছে দেবো, এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে? ঠিক আছে, তাহলে আমি একটু ম্যাথটা আরেকবার ঘুরাই দেবো। হ্যাঁ কিভাবে দেখেন সবাই, ধরেন এখানে সেম ম্যাথ আমি একটু ম্যাথটা ঘুরে দেবো। ধরেন এখানে 10 ডিগ্রি দেওয়া, এখানে কত ডিগ্রি আছে 20 ডিগ্রি, সরি 20 ডিগ্রি দেওয়া, এখানে আছে 10 ডিগ্রি। ম্যাথটা কিন্তু পুরোটাই পাল্টে গেল। যদি যদি তাপমাত্রা গুণাঙ্ক 20 ডিগ্রির পরিবর্তে 10 ডিগ্রি দিয়ে দেয়, তাহলে কিন্তু ম্যাথটা পুরোটাই কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। তাহলে তখন কিভাবে সলিউশন করবো চলেন যাই। আমরা দেখছি রো যে কয় ডিগ্রি থাকবে, রেজিস্টিভিটিও সেই কয় ডিগ্রিতে থাকতে হবে, সরি তাপমাত্রা গুণাঙ্ক কি সেই কয় ডিগ্রি থাকতে হবে। অর্থাৎ যদি আমরা এইভাবে হিসাব করতে চাই r0 1 প্লাস আলফা ডেল টি, অর্থাৎ এই কয় ডিগ্রি থাকবে এও সেই কয় ডিগ্রিতে থাকতে হবে। আবার যদি এইভাবে হিসাব করতে চাই সেম কথা, এ যদি 20 ডিগ্রি হয় এও 20 হতে হবে, এ যদি 30 হয় এও 30, এদের মধ্যে যে কথা এদের মধ্যেও কি সেই কথা। অর্থাৎ আমি যদি রোয়ের মাধ্যমে আর বের করি তাও যে কথা, আবার রোয়ের মাধ্যমে রো বের করলেও কি সেম কথা। অর্থাৎ এটা যদি 20 ডিগ্রি ধরে এটাও 20 ধরতে হবে, এটা 20 ধরলে এটাও 20। এখন রোটা দিয়ে আছে কত ডিগ্রিতে, 20 ডিগ্রিতে, কিন্তু তাপমাত্রা গুণাঙ্ক দিয়ে আছে কত ডিগ্রিতে, 10 ডিগ্রিতে। তাহলে এখন তাপমাত্রা গুণাঙ্ক আমাদের 20 ডিগ্রিতে কনভার্ট করে নিতে হবে। আমি যদি কনভার্ট করতে দেখাবো, বাকিটুকু আপনি পারবেন, ঠিক আছে। তাহলে এখন কনভার্টটা করে নেই। তাপমাত্রা গুণাঙ্ক সূত্রটা কিন্তু একটু ভিন্ন, মানে সেম সূত্র, ভিন্ন বলতে এখানে হবে r0 ইকুয়াল টু আলফা টি 1 প্লাস আলফা 0 ডেল টি, আলফা 0 ইকুয়াল টু আলফা টি 1 প্লাস আলফা 0 ডেল টি, মানে সূত্র আগেরটাই, কিন্তু এদের শুধু স্থানটাই পরিবর্তন হবে। তাপমাত্রা গুণাঙ্ক সময় স্থান পরিবর্তন হবে, বাকি সূত্রটা কি আগের রকমই। তাহলে আলফা 0 মানে কি প্রাথমিক, তো প্রাথমিক মানে কি আলফা 10, এখানে লিখে দিই আলফা 10 ইকুয়াল টু আলফা টি মানে কি শেষ মানে কত 20, আচ্ছা ইনটু 1 প্লাস এটা কি হবে, এটা যদি 10 ডিগ্রি হয় এটা 10 ডিগ্রি, এটা যদি 20 ডিগ্রি হয় এটা কি 20 ডিগ্রি, তাহলে এটা 10, তাহলে এটা 10 লিখলাম ইনটু ডেল টি। ওকে এবার বসাই আলফা 10 এর মান দিয়েছে কত 0.00393, সরি 393 ইকুয়াল টু আলফা 20 1 প্লাস আলফা 10 মানে 0.00393 ইনটু ডেল্টি, ডেল্টি মানে কি এই দুজনের পার্থক্য, এই দুজনের পার্থক্য কত 20 থেকে 10 বাদ দিলে কত হবে 10, তার মানে পার্থক্য আসছে 10। তাহলে দেখেন আলফা 0 এর মান চলে আসলো, সরি আলফা 20 এর মান চলে আসলো। কেউ একজন বলেন তো এখানে মান কত আসলো? আচ্ছা এই হচ্ছে আমাদের কি 5 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই যে আমাদের আলফা 20 এর মানও কিন্তু আমরা পেয়ে গেলাম, এই জায়গাটা কি পেলাম, আলফা 20 এর মানও পেয়ে গেলাম। এখন আগের মতো আগে যে দুইটা প্রসেস করেছি সেই দুইটা প্রসেসে যে কোনো এক প্রসেসই করলেই হয়ে যাবে। এইভাবে আলফা চেঞ্জ যদি হয়ে যায় বা আলফা যদি অন্য কোনো ডিগ্রিতে দেওয়া থাকে, তখন আমরা এইভাবে আলফা মানটা বের করে নেব। আমি আশা করব সবাই বুঝতে পেরেছি। তারপরে যদি সমস্যা থেকে থাকে তাহলে বলতে পারি। বলেন, শুনতে পাচ্ছি স্পষ্ট, অসুবিধা নেই। হ্যাঁ 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 আচ্ছা এটার ধর্ম ওটা ধর্ম যে আলাদা। রেজিস্ট্যান্স যেই কথা বলেছি, রেজিস্টিভিটিও কিন্তু একই কথা। রেজিস্ট্যান্স যেই কথা, রেজিস্টিভিটিও কি সেম কথা। যদি ক্ষেত্রফল এবং তখন শুধু দৈর্ঘ্য কথা বলছিলাম না, একটু ভুল হয়েছে। যদি ক্ষেত্রফল যদি a ইকুয়াল টু 1 মিটার হয় এবং ক্ষেত্রফল যদি কি হয় 1 বর্গ মিটার হয়, যদি এই দুইজন একক হয় তাহলে আর যে কথা রো কি আসছে সেই কথা, তাহলে এর ধর্ম যা হবে, সূত্রটা যা হবে, এই সূত্রটা কি হবে তাই হবে না। এজন্য এই দুজন কি আসছিল সেম আসছিল, মানে এই দুজনের সূত্রটা কি আসছিল সেম। অর্থাৎ এ যেভাবে বৃদ্ধি পাবে এটাও কি ঠিক একইভাবে বৃদ্ধি পাবে। আচ্ছা কারণ যদি কখনো কোনো প্রশ্ন দেখেন যে দৈর্ঘ্য 1 মিটার ক্ষেত্রফল 1 মিটার, তখন ভেবেই নেবেন যেটা রেজিস্ট্যান্স যা রেজিস্টিভিটিও কি একই। সূত্র থেকেই এটা দেখা যায়, এই যে আর ইকুয়াল টু রো এল ভাগ এ, তাহলে আর ইকুয়াল টু রো এল হচ্ছে 1, এও কত 1, এখান থেকে তেমনি প্রমাণ হচ্ছে যে আর ইকুয়াল টু রো, এই দুজন সেম না। আর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, নাহলে মুছে দিব, ঠিক আছে। তাহলে আমাদের রেজিস্ট্যান্স কিন্তু শেষ, রেজিস্ট্যান্সের সব ম্যাথ আমি করে দিলাম। তাহলে কন্ডাক্টরে কিভাবে রেজিস্ট্যান্সের ইফেক্ট হয় সেটা আমরা দেখলাম। আজকে দেখব হচ্ছে আমরা ইন্ডাক্টর। কন্ডাক্টর কি ইন্ডাক্টর, ঠিক আছে, ইন্ডাক্টর বা কয়েল। আচ্ছা ইন্ডাক্টর বা কয়েল বলতে কি বুঝি দেখেন, এটা আমরা আগে দেখব। হ্যাঁ বলেন বলেন, শুনতে পাচ্ছি, বলো। ঢুকলাম না, তুমি আগে ইন্ডাক্টর ইন্ডাক্টরের পার্থক্য গেলাম, সবই তো বলে দিব, শেষ করে থিওরি ক্লাস, তারপর দেখো কোনটা মিসিং হয়, ঠিক আছে। একটার সাথে একটা রিলেটেড আছে, ধাপে ধাপে সবই বলে দেব। আচ্ছা দেখো ইন্ডাক্টর, আচ্ছা ইন্ডাক্টর বা কয়েল কি বলে, এই যে এটা কি কয়েল না, এটা কি কয়েল, তাহলে কয়েল যা ইন্ডাক্টরও কি তাই। হ্যাঁ কয়েল যা সংজ্ঞা দিয়ে বুঝাই দেবো, আগে জাস্ট ন্যাচারালি আমরা দেখে নিই।
কয়েল যা ইন্ডাক্টর কি সেম কথা। তো কয়েল যা ইন্ডাক্টর যদি সেম কথা হয়, তাহলে আমরা বলতে পারি না এই যে কয়েলটা এটা কিভাবে তৈরি হয়েছে, কয়েলটা তৈরি হয়েছে কিভাবে, তারকে পেঁচাই কয়েলটা তৈরি করছি না। মানে এই যে লম্বা তার, একে আমরা এইভাবে আস্তে আস্তে কি করছি, পেঁচাইছি। তো এইভাবে পেঁচাই তারপরে কি আমরা কয়েল তৈরি করছি, তাই না। অর্থাৎ কয়েল যা কন্ডাক্টর কি একই কথা। অর্থাৎ যদি আমি এরকম একটা কি নেই, তার নেই, এরকম যদি একটা কি নেই, তার নেই, বা এরকম একটা কন্ডাক্টর নেই, তাহলে আমরা বলতে পারি এই কন্ডাক্টরটা কি এক প্যাচের, এই কন্ডাক্টরটা কি এক প্যাচের কয়েল। বা এটা যদি আমরা একটু ঘুরে লিখি, এই যে এক প্যাচ হয়ে গেল। তার মানে প্রতি কন্ডাক্টর বা কন্ডাক্টরকে আমরা এক প্যাচের কয়েল বলতে পারি। কন্ডাক্টর কি বলতে পারি, এক প্যাচের কয়েল বা এক প্যাচের ইন্ডাক্টর বলতে পারি। এতটুকু কারণ প্রশ্ন আছে যতটুকু বললাম। আচ্ছা নাই, তার মানে এই যে তার এর সাথে কি থাকে, এই যে তার এর সাথে ইন্ডাক্টর থাকে। এখন তো দেখলাম এটা কি থাকে, ইন্ডাক্টর থাকে। এবং এবং প্রতি তারের কারেন্ট চলাচল করতে বাধা দেয়, সে বাধার নাম কি, রেজিস্ট্যান্স। অর্থাৎ প্রতিটা তারে রেজিস্ট্যান্স মানে রেজিস্টর এবং ইন্ডাক্টর, রেজিস্টর এবং ইন্ডাক্টর। রেজিস্টর মানে নাউন আর রেজিস্ট্যান্স মানে কি অ্যাডজেক্টিভ। সেম ভাবে ইন্ডাক্টর মানে কি, ইন্ডাক্টর মানে নাউন, ইন্ডাক্ট্যান্স মানে কি অ্যাডজেক্টিভ। আমি এই সংজ্ঞাটা বিশ্লেষণ করে দিব, অসুবিধা নেই। তো তো আমরা প্রত্যেকটা তার কি থাকবে, রেজিস্টর থাকবে এবং কি থাকবে, ইন্ডাক্টর থাকবে। তাহলে একটু যদি লিখি যে তারের এটা রেজিস্টর, এটা কি ইন্ডাক্টর, তার এটা রেজিস্টর এবং এটা ইন্ডাক্টর। তার মানে প্রতিটি তারে রেজিস্টর ইন্ডাক্টর থাকে। যদি এই কয়েলে বা এই তারে যদি আমরা কি দিয়ে দেই, ডিসি সাপ্লাই দেই, তাহলে ইন্ডাক্টরটা শো করবে না। যদি এই কয়েলে ডিসি সাপ্লাই দেই, তাহলে কিন্তু ইন্ডাক্টর শো করবে না। ঠিক আছে, কেন? কারণ ডিসিতে তো ফ্রিকোয়েন্সি শূন্য। ডিসিতে কি ফ্রিকোয়েন্সি শূন্য, অর্থাৎ একমুখী কারেন্ট প্রবাহিত হয়। ডিসিতে কি একমুখী কারেন্ট প্রবাহিত হয়। যেহেতু ডিসিতে একমুখী কারেন্ট প্রবাহিত হয়, তাহলে ডিসিতে একমুখী ফ্লাক্সের সৃষ্টি হবে। ডিসিতে কি একমুখী কারেন্ট প্রবাহিত হয়, তাই ডিসিতে একমুখী ফ্লাক্সের সৃষ্টি হবে। যার কারণে এই সার্কিটটা তখন দেখাবে শুধু রেজিস্টিভ, মানে তারের যে ইন্ডাক্টর থাকে সেটা তখন শো করবে না, শুধু কি রেজিস্টার। এখন যদি সেম তারে আমরা কি দিয়ে রেজিস্টার এবং ইন্ডাক্টর, এগুলো তো সম্পর্কে এসিতে আলোচনা করা হয়েছে না। আচ্ছা দেখো, দেখেন ও কোথায় কি আলোচনা করা হয়েছে, সব বাদ, ওই সব ভুলে যান, আমি যেটা পাচ্ছি সেটা দেখেন, সমস্যা নাই। তো এটা হচ্ছে কি, আর এটা কি এক্সেল। এখন এই তারে বা কয়েলে আমরা এসি সাপ্লাই দিয়েছি, কি সাপ্লাই দিয়েছি, এসি সাপ্লাই দিয়েছি। এখন এসি সাপ্লাই দেওয়ার ফলে এখানে কি, এসি মানে কি অল্টারনেটিং কারেন্ট, এসি মানে কি অল্টারনেটিং কারেন্ট, অর্থাৎ পরিবর্তনশীল কারেন্ট। এখানে তো কি একমুখী কারেন্ট ছিল, এখানে কি একদম পরিবর্তনশীল কারেন্ট। এখন যদি কোনো কয়েলে পরিবর্তনশীল কারেন্ট প্রবাহিত হয়, কোনো কয়েলে যদি কি পরিবর্তনশীল কারেন্ট প্রবাহিত হয়, তাহলে সেই কয়েলে ফ্লাক্স কি হবে, পরিবর্তনশীল ফ্লাক্স উৎপন্ন হবে। কোনো কয়েলে পরিবর্তনশীল কারেন্ট প্রবাহিত হলে সেই কয়েলে কি পরিবর্তনশীল ফ্লাক্সের সৃষ্টি হবে। যার কারণে এখানে এই ইন্ডাক্টরটা কি করবে, শো করবে, অর্থাৎ ফর্ম করবে। ঠিক আছে, তার মানে এর ইকুইভ্যালেন্ট সার্কিট অমনি থাকবে, রেজিস্টার এই যে ইন্ডাক্টর। অর্থাৎ যদি আমরা ডিসি সাপ্লাই দেই, তাহলে সেখানে একমুখী কারেন্ট প্রবাহিত হয়, যার কারণে ইন্ডাক্টরটা শর্ট হিসেবে কাউন্ট করা হয়। অর্থাৎ ইন্ডাক্টর সেখানে ফর্ম করে না। ঠিক আছে, ইন্ডাক্টর সেখানে ফর্ম করে না, আসলে ফর্ম করে না বলে ভুল হবে। যে প্রথমে কি হাই লেভেলে ফর্ম করে, তখন আস্তে আস্তে কি হয়ে যায়, কারণ যখন হাই হয়ে যায় আস্তে তখন লো হয়ে যায়। ঠিক আছে, আমরা ধরে নিই যখন ডিসি সাপ্লাই টোটাল আমরা ধরে নিই যেটা দিচ্ছে না, মানে এটা শর্ট হিসেবে কাজ করতেছে। যদি আমরা এনার্জি পরিমাপ করি, এই এনার্জি পরিমাপ করি, তখনই সামান্য সময় যে এটা শো করে সেটা কাউন্ট করা হয়, কিন্তু আমাদের নরমাল সার্কিটে সেটা কাউন্ট করা হয় না। আচ্ছা, অর্থাৎ ডিসি সাপ্লাই যদি দেই, তাহলে এক্সেল অর্থাৎ ইন্ডাক্টরের কোনো ইফেক্ট থাকবে না, এসি সাপ্লাই দিলে ইন্ডাক্টরের ইফেক্ট থাকবে। আর আমরা যেহেতু ট্রান্সমিশন লাইন, সেটা কি এসি, যেহেতু ট্রান্সমিশন লাইন এসি, সুতরাং ট্রান্সমিশন লাইনে কন্ডাক্টরের যে ইন্ডাক্টর সেটা অবশ্যই ফর্ম করবে। কেন? কারণ এসি সাপ্লাই দেওয়া হয়। ইন্ডাক্টর নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা নাই, ঠিক আছে। তাহলে আমি এখন প্রশ্ন ছিল একটা ভাই, আমি এখন ইন্ডাক্টর কাকে বলে, এখন আমি জাস্ট একটা ফর্মেট দিয়ে বুঝলাম যে কিভাবে ইন্ডাক্টর কি করে ফর্ম করে, এসি সাপ্লাই কিভাবে ফর্ম করে, ডিসি সাপ্লাই কিভাবে ফর্ম করে না। এখন আমরা একটু থিওরিটিক্যালি একটু বুঝাই দিই, কারণ পরীক্ষা হলে আসলে তো থিওরিটিক্যালি বুঝাইতে হবে। এইভাবে তুমি বুঝাইতে পারবো না, এইভাবে তো ভাইবা বলে বুঝাইতে পারবো, পরীক্ষা খারাই তো না। হ্যাঁ, কি জানো বলছিলা বলো, ফ্রিকোয়েন্সি সাবস্টেশনের ফ্রিকোয়েন্সি, হ্যাঁ সাবস্টেশনের ফ্রিকোয়েন্সি চেঞ্জার আছে। হ্যাঁ, সে ফ্রিকোয়েন্সি চেঞ্জার দিয়ে ফ্রিকোয়েন্সি চেঞ্জ করা হয়, সাবস্টেশন আছে এটা পিজিসিবি কন্ট্রোল করে। আচ্ছা, তাহলে এখন আমরা ইন্ডাক্টর কাকে বলে এটা দেখলাম। ও সময় শেষ না? আচ্ছা ঠিক আছে, দেখো তাহলে এখন আমরা দেখবো যে এই যে ইন্ডাক্টর কিভাবে ফর্ম করতেছে এগুলো তো বুঝলাম। এখন ইন্ডাক্টর কাকে বলে, কত প্রকার ও কি কি, এগুলোতে যাবো আমরা। ইন্ডাক্টর ফর্ম করতেছে এটা বুঝলাম, আর ইন্ডাক্টর যে ফর্ম করলো, কি পরিমাণ ফর্ম করলো, সেই সূত্রটা আমি পরে আসি। আগে আমরা ইন্ডাক্টর কাকে বলে, কত প্রকার কি কি, ইন্ডাক্টর কাকে বলে সেটা জেনে নিই। ঠিক আছে, ইন্ডাক্টর কাকে বলে, যে ডিভাইস বা কম্পোনেন্ট, যে ডিভাইস বা আমি কি লিখে দেবো না মুখে বলে দেবো, লিখে নিলে হবে। হ্যাঁ, পরে ভিডিও দেখার সময় লিখে নিলে হবে, এত কথা তো লিখতে গেলে থাকে না। ঠিক আছে, তো ইন্ডাক্টর কাকে বলে, যে ডিভাইস, আমি আগে বলেছি ইন্ডাক্টর বা রেজিস্টার বা ক্যাপাসিটর, এগুলো কি ইন্ডাক্টর, রেজিস্টার, ক্যাপাসিটর, এগুলোকে নাউন বলে। এগুলো কি কোন একটা ডিভাইসের নাম। আর রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স, ক্যাপাসিট্যান্স এটা সেই ডিভাইসের ধর্ম, ডিভাইসের কি ধর্ম। তো ডিভাইসের নাউনের ধর্ম কি বলে, অ্যাডজেক্টিভ। অর্থাৎ রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স, ক্যাপাসিট্যান্স এগুলোকে বলে অ্যাডজেক্টিভ। আর রেজিস্টার, ইন্ডাক্টর, ক্যাপাসিটর এগুলো কি বলে নাউন। শর্টকাটে মনে রাখার কৌশল আছে। তো ইন্ডাক্টর কাকে বলে, যে ডিভাইস, আমরা বলি ইন্ডাক্টর কাকে বলে, যে ডিভাইস বা কম্পোনেন্ট কারেন্ট প্রবাহের যে কোনো পরিবর্তনকে বাধা প্রদান করে। আমি ব্যাখ্যা দিয়ে বুঝাই দেব, অসুবিধা নাই, আগে শুনে নেই। ইন্ডাক্টর কাকে বলে, যে ডিভাইস বা কম্পোনেন্ট কারেন্ট প্রবাহের যে কোনো পরিবর্তনকে বাধা প্রদান করে তাকে ইন্ডাক্টর বলে। অর্থাৎ কি বলতে সেটা দ্বারা, ইন্ডাক্টর কারেন্ট বাড়তেও দিবে না, ইন্ডাক্টর কারেন্ট কমতেও দিবে না। ইন্ডাক্টরের কাছে ইন্ডাক্টর কারেন্ট বাড়তেও দিবে না, ইন্ডাক্টর কারেন্ট কি কমতেও দিবে না। অর্থাৎ কারেন্টকে সবসময় একটা সর্বদা স্থির মান রাখে। এভাবে বলতে পারি, যে ডিভাইস কারেন্টকে স্থির মান রাখে সর্বদা, তাকে আমরা কি বলি, ইন্ডাক্টর বলি। এরকম ফল টেবিল আমরা পড়বো যে গতদিন কিন্তু বাংলাদেশ ডাটা সেন্টার কোশ্চেন আসছিল যে ফল কারেন্টকে সীমিত রাখার জন্য কি ধরনের ডিভাইস আমরা ব্যবহার করি, সেটা কিন্তু ইন্ডাক্টর। কেন? কারণ ইন্ডাক্টর কাজ এটা, কারেন্ট বাড়তেও দেয় না, কারেন্ট কমতেও দেয় না। অর্থাৎ স্বাভাবিক অবস্থায় চলতে চলতে যদি শর্ট হয়ে যদি কারেন্ট অতিরিক্ত পরিমাণ বেড়ে যায়, তখন কিন্তু ইন্ডাক্টর সেটা কি করবে, অতিরিক্ত পরিমাণ বাড়তে দিবে না। মিউট করে নাকি তার থেকে নয় আসছে, আমি কিন্তু বের করে দেবো। ঠিক আছে, আমি কিন্তু আসলে রাখবো না, নয় আসলে তোমার কানে বাজবে তোমার কনসেন্ট্রেশন ব্রেক হবে। তাহলে আবার বলি, ইন্ডাক্টর কাকে বলে, যে ডিভাইস বা কম্পোনেন্ট কারেন্ট প্রবাহের যে কোনো ধরনের পরিবর্তনকে বাধা প্রদান করে তাকে কি বলে, ইন্ডাক্টর। অর্থাৎ ইন্ডাক্টর কারেন্টকে বাড়তেও দিবে না, কারেন্টকে কমতেও দিবে না। ঠিক আছে না? কিভাবে করে চলো একটু দেখে আসি। মানে কারেন্টকে বাড়তেও দেয় না, কারেন্টকে কমতেও দেয় না, এটা ঘটনাটা করে কিভাবে। ধরেন এখানে সাপ্লাই ভোল্টেজ দিলাম, এর মধ্যে কারেন্ট গেল কত, আই, কারেন্ট কত গেল, আই। ঠিক আছে, আচ্ছা। তো কয়েলের মধ্যে যদি আমরা কারেন্ট ফ্লো করি, তাহলে কয়েল এখানে একটা ফ্লাক্স সৃষ্টি হবে, যার কারণে ফ্যারাডে ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের নীতি অনুসারে এখানে একটা ভোল্টেজ উৎপন্ন হবে। ধরলাম ইএমএফ বা ই বললাম, কি বলেন, কারণ আমরা জানি যে কোনো কয়েলে ফ্লাক্স উৎপন্ন হয়, সেই কয়েলে কি, সেই কয়েলে কন্ডাক্টর দ্বারা ফ্লাক্স পরিবর্তিত হয়, সেখানে একটা ভোল্টেজ ইনডিউসড হয়, তাই না। তার মানে এখানে যদি কয়েল আছে, ফ্লাক্স আছে, সুতরাং এখানে ভোল্টেজ ইনডিউসড হবে।
ঠিক আছে না? তো কারেন্ট মানে কি, এই এর টোটাল যে বাধাটা, টোটাল বাধা ধরলাম হচ্ছে জেড, যে কন্ডাক্টর টোটাল যে বাধা সেটাকে ধরলাম জেড। তাহলে আইকাল টু কি লিখতে পারি, মোট ভোল্টেজ ভাগ মোট ইম্পিডেন্স। তো মোট ভোল্টেজ মানে কি, দেখেন যদি কেভিএল দেই তাহলে অবশ্যই আসবে কি ভি মাইনাস ই বাই কি জেড, ভি মাইনাস ই বাই কি জেড। এইটুকু মোট ভোল্টেজ কি, এটা থেকে এটা বিয়োগ ভাগ কি জেড, কেন বিয়োগ, একই পলিটি হলে কি হয় বিয়োগ হয়। অথবা অথবা কেভিএল দেন, অথবা কি দেন কেভিএল দেন, রেজাল্ট কিন্তু এটা আসবে আইকাল টু ভি মাইনাস ই বাই কি জেড। আচ্ছা, স্বাভাবিক অবস্থায় কারেন্ট প্রবাহিত হচ্ছে, ধরি স্বাভাবিক অবস্থায় কি কারেন্ট প্রবাহিত হচ্ছে, তো এই সময় কারেন্ট প্রবাহিত হচ্ছে কত 5 ধরে নিলাম আর কি, ঠিক আছে। তো আমরা আরেকটা জানি যে এই কয়েলে ইনডিউস যে ভোল্টেজ, এই ইনডিউস ভোল্টেজ সমানুপাতিক কি ফ্লাক্স, ইনডিউস সমানুপাতিক কি ফ্লাক্স। অর্থাৎ এখানে যে পরিমাণ ফ্লাক্স উৎপন্ন হবে, যে হারে ফ্লাক্স উৎপন্ন হবে সেই মানে ভোল্টেজও কি উৎপন্ন হবে। তাহলে ফ্লাক্স কি এমনি উৎপন্ন হবে না, আমরা প্রথমেই বলেছি যে কোনো কয়েলে যদি আমরা এসি কারেন্ট সাপ্লাই দেই তাহলে সেখানে পরিবর্তনশীল ফ্লাক্সের সৃষ্টি হবে। অর্থাৎ ফ্লাক্স সমানুপাতিক কি আইএফ, ফ্লাক্স সমানুপাতিক কি আই, আই বলতে এইটা ফিল্ড বোঝাচ্ছে, ঠিক আছে। আচ্ছা ফিল্ড না, শুধু আই বলতে সিরিজ সার্কিট। ফ্লাক্স সমানুপাতিক কি আই মানে এই যে কয়েলটা আছে, এই কয়েলের মধ্যে যে হারে কারেন্ট প্রবাহিত হবে সেই হারে ফ্লাক্স উৎপন্ন হবে, সেই হারে ফ্লাক্স কি হবে উৎপন্ন হবে। অর্থাৎ যদি কারেন্ট বাড়ে তাহলে ফ্লাক্স বাড়বে, যদি ফ্লাক্স বাড়ে তাহলে কি ভোল্টেজ বাড়বে। তাহলে এটা কি ছিল, কোন একটা কয়েলে ইনডুস ভোল্টেজের ইকুয়েশনের একটা কি সমানুপাতিক, আর এটা কি কোন একটা কয়েলে ফ্লাক্সের কি ফ্লাক্স এবং ভোল্টেজ কারেন্টের কি সম্পর্ক। তাহলে আমরা এখন লিখতে পারি যে ধরি কারেন্টটা বাড়ছে, আই ইকুয়াল টু কত, ধরি 7 অ্যাম্পিয়ার, মানে কারেন্ট বাড়ছে। এখন কারেন্ট যদি বাড়ে এই বেটা ফ্লাক্সটাও কি বাড়বে, কারেন্ট যদি বাড়ে ফ্লাক্স কি হবে বাড়বে, ফ্লাক্স যদি বাড়ে তাহলে ইটাও বাড়বে, ফ্লাক্স যদি বাড়ে তাহলে কি ইটাও বাড়বে। তাহলে দেখেন আই ইকুয়াল টু ভি মাইনাস ই বাই কি জেড। আর ই যদি বাড়ে তাহলে ওভারঅল ভোল্টেজটা কমবে না, ই যদি বাড়ে তাহলে ওভারঅল ভোল্টেজ কমবে, তাহলে ভোল্টেজ যদি কমে তাহলে কারেন্ট কি যাবে, কমে যাবে। আলটিমেটলি কারেন্ট কিন্তু সে বাড়তে দিল না, কারেন্ট কি দিল, কমাই দিল। কারেন্ট বাড়ছিল কিন্তু পরে আবার কারেন্ট কমাই দিল, কে কমাই দিল, ইন্ডাক্টর। দেখেন তো ইন্ডাক্টর কারেন্ট কমাই দিল, এটুকুনি কারণ প্রশ্ন আছে কিনা, ইন্ডাক্টর যে কারেন্টটা কমাই দিল এটা নিয়ে কারণ প্রশ্ন আছে। আচ্ছা আরেকবার না, আচ্ছা শেষ অঙ্কটা। আচ্ছা ঠিক আছে, আমি পুরো আরেকবার বলি যে এখানকার কারেন্ট মানে কি, এখানে কারেন্ট ইকুয়াল টু মোট ভোল্টেজ ভাগ মোট ইম্পিডেন্স। ধরে নিলাম একটা যে এর কারেন্ট প্রবাহিত হচ্ছে কত, স্বাভাবিক অবস্থা 5 অ্যাম্পিয়ার। তো আমরা জানি যে ইনডিউস ভোল্টেজ কার সমানুপাতিক, ফ্লাক্সের সমানুপাতিক, আবার ফ্লাক্স কার সমানুপাতিক, কারেন্টের সমানুপাতিক। আমরা আরেকটু দেখে দিচ্ছি যে এখানে যে হারে ফ্লাক্স উৎপন্ন হবে সেই হারে ভোল্টেজ উৎপন্ন হবে, সেই হারে কি সেখানে ভোল্টেজ উৎপন্ন হবে। আর এখানে যে হারে কারেন্ট প্রবাহিত হবে এই কয়েলে সেই হারে কি ফ্লাক্স উৎপন্ন হবে। আর যদি এটা ডিসি হয় তাহলে অবশ্যই এটা ডিসি, এটা যদি এসি হয় তাহলে অবশ্যই এসি, এটা যদি বাড়ে তাহলে এটা বাড়বে। তো সেম ভাবে ধরলাম আইটা কি বৃদ্ধি পেয়েছে, বলি 7 অ্যাম্পিয়ার, না বৃদ্ধি পেয়েছে, সেটা 7 অ্যাম্পিয়ার বা 6 বা 10 বা যাই হোক না কেন, আইটা বৃদ্ধি পেয়েছে। আর আই যদি বৃদ্ধি পায় দেখেন তো সমানুপাতিক না, এই বেটা যদি বৃদ্ধি পায় এই বেটাও কি হয়ে যাবে, বৃদ্ধি পাবে। তাহলে এ যদি বৃদ্ধি পায়, এ যদি বৃদ্ধি পায়, ফ্লাক্স যদি বৃদ্ধি পায় তাহলে কারেন্ট ভোল্টেজটা কি বৃদ্ধি পাবে না, কার ভোল্টেজ, ইএমএফ ভোল্টেজ। কোন ভোল্টেজ, ইএমএফ ভোল্টেজ। এখানে সূত্রটা কি আসছে, বি মাইনাস ই মানে ইএমএফ। তাহলে ইএমএফ যদি বৃদ্ধি পায় তাহলে যে ওভারঅল ভোল্টেজটা কমে যাবে না, কারণ মূল ভোল্টেজ কিন্তু ইএমএফ কি দিতে হচ্ছে, বিয়োগ করতে হচ্ছে, কি করতে হচ্ছে, বিয়োগ করতে হচ্ছে। তাহলে এই যোগ বিয়োগ করে ভোল্টেজের মানটা কি কমে যাবে না, তাহলে ভোল্টেজের মান যদি কমে যায় তাহলে কারেন্টটাও কমে যাবে। সেজন্য বললাম আলটিমেটলি কারেন্টটা কি দিল, আবার কমাই দিল। যে প্রশ্ন করছেন বুঝতে পেরেছেন, ওই যে হয়তো প্রশ্ন কিনা বা সামনে তো হবে যে জেনারেটরে বা মোটরে, জেনারেটর বা মোটরে যে উৎপন্ন ইএমএফ সেটা মোটরের গভর্নর হিসেবে কি কাজ করে, সেটা ব্যাখ্যা কিন্তু এটাই। জেনারেটর গভর্নর হিসেবে, জেনারেটর উৎপন্ন ভোল্টেজ জেনারেটর গভর্নর হিসেবে কাজ করে, বা মোটর উৎপন্ন ভোল্টেজ মোটরের গভর্নর হিসেবে কাজ করে। এই যে একই বর্ণনা, ভিন্ন না তো, বর্ণনা একই, ওই বর্ণনাটা দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা এখন আসি, এটা তো বাড়তে দিল না, ঠিক আছে, তাহলে দেখি কমতে দেয় কিনা। তো ধরি যে কারেন্টটা কি পেয়েছে, হ্রাস পেয়েছে। কারেন্ট যদি হ্রাস পায় তাহলে ফ্লাক্সটাও কিভাবে হ্রাস পাবে, ফ্লাক্স যদি হ্রাস পায়, ফ্লাক্স যদি কি হ্রাস পায় তাহলে ইএমএফটাও কিভাবে হ্রাস পাবে। দেখেন ইএমএফটা যদি হ্রাস পায় তাহলে এদের ভোল্টেজ যোগ বিয়োগ মানটা কি বৃদ্ধি পাবে না, যোগ বিয়োগ মানটা কি বৃদ্ধি পাবে। তাহলে ভোল্টেজ যদি বৃদ্ধি পেয়ে তাহলে কারেন্টটা কি আবার বৃদ্ধি পাবে। অর্থাৎ কারেন্ট যে হ্রাস পাচ্ছিল এটা হ্রাস পেতে আর দিল না, কি দিল, আবার বাড়াই দিল। তার মানে ইন্ডাক্টর কি, ইন্ডাক্টর হচ্ছে এমন একটা ডিভাইস যা কারেন্টকে পরিবর্তন হতে দেয় না, মানে বাড়তেও দেয় না কমতেও দেয় না। এই হচ্ছে আমাদের ইন্ডাক্টরের সংজ্ঞার প্রমাণ আর কি। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারে। প্রশ্ন নাই না, তো দেখেন। আচ্ছা ঠিক আছে, ইন্ডাক্টর রেজিস্টার কয় প্রকার বলছি না, আবার বলি। রেজিস্টার, ইন্ডাক্টর, ক্যাপাসিটর, প্রতি লাইন কনস্ট্যান্ট তিনটা হচ্ছে দুই প্রকার করে। রেজিস্টার, ইন্ডাক্টর, ক্যাপাসিটর তিনজনই কয় প্রকার করে, দুই প্রকার করে, ঠিক আছে। একটা ফিক্সড, একটা কি ভেরিয়েবল। রেজিস্টার আমরা যখন দেখেছিলাম তখন কি রেজিস্টার, এটা ছিল ভেরিয়েবল ফিক্সড রেজিস্টার। আবার কি ভেরিয়েবল রেজিস্টার মানে কি, এই যে মাঝখানে যদি তীর চিহ্ন দিয়ে দেয় তাহলে সেটা কি হয়ে যাবে, ভেরিয়েবল রেজিস্টার। সেম ভাবে ইন্ডাক্টর, এই যে ইন্ডাক্টর, এটা কি ফিক্সড ইন্ডাক্টর। আর ভেরিয়েবল ইন্ডাক্টর মানে কি, মাঝখানে যদি তীর চিহ্ন দেয় তাহলে তীর চিহ্ন দ্বারা বোঝায় এটা ভেরিয়েবল ইন্ডাক্টর। ক্যাপাসিটর তাই, যদি এরকম থাকে তাহলে সেটা ফিক্সড, আর যদি এরকম থাকে তাহলে সেটা কি ভেরিয়েবল। অর্থাৎ ক্যাপাসিটর, ইন্ডাক্টর এবং রেজিস্টার তিনজনই দুই প্রকার করে, ভেরিয়েবল এবং কি ফিক্সড, ভেরিয়েবল এবং কি ফিক্সড। তাহলে ইন্ডাক্টর কাকে বলে, কত প্রকার, কি কি, এটাও আমরা বুঝলাম। এখন দেখবো আমরা যে ইন্ডাকটেন্স কাকে বলে। ইন্ডাকটেন্স কাকে বলে আমরা আগে জেনেছি, ইন্ডাক্টর মানে কি নাউন, ইন্ডাকটেন্স মানে কি, ইন্ডাকটেন্স মানে হচ্ছে অ্যাডজেক্টিভ, মানে ইন্ডাক্টর যে গুণ বা যে ধর্ম বা যে বৈশিষ্ট্য তাকে বলে কি ইন্ডাকটেন্স, একদম নরমাল কথা। তাহলে একটু যদি বুঝাইলে কি হবে যে ইন্ডাক্টর যে কি, ইন্ডাক্টরের যে বৈশিষ্ট্য বা ধর্মের কারণে, ইন্ডাক্টরের যে বৈশিষ্ট্য বা ধর্মের কারণে এটির মধ্যে দিয়ে প্রভাবিত কারেন্টের যে কোনো ধরনের পরিবর্তনকে বাধা প্রদান করে তাকে ইন্ডাকটেন্স বলে। ইন্ডাক্টরই হবে সংজ্ঞাটা উঠাবে, জাস্ট মাঝখানে যুক্ত করে দেবো কি, যে বৈশিষ্ট্য বা ধর্মের কারণে। ইন্ডাক্টরের যে বৈশিষ্ট্য কারণে ইন্ডাক্টরের মধ্যে দিয়ে প্রভাবিত কারেন্ট, ইন্ডাক্টর কি বাড়তেও দেয় না কমতেও দেয় না, যে বৈশিষ্ট্য কারণে এই কাজটা করে সেই বৈশিষ্ট্যকে বলে হচ্ছে কি ইন্ডাকটেন্স, ঠিক আছে। আমরা বলি ইন্ডাকটেন্স কাকে বলে, ইন্ডাক্টরের যে বৈশিষ্ট্য বা ধর্মের কারণে ইন্ডাক্টরের মধ্যে দিয়ে প্রভাবিত কারেন্টের যে কোনো ধরনের পরিবর্তনকে বাধা প্রদান করে তাকে বলে ইন্ডাকটেন্স। ইন্ডাকটেন্স দুই প্রকার, ইন্ডাকটেন্স কয় প্রকার, দুই প্রকার, একটা সেলফ ইন্ডাকটেন্স, একটা কি সেলফ ইন্ডাকটেন্স, আর একটা হচ্ছে মিউচুয়াল ইন্ডাকটেন্স। একটা সেলফ ইন্ডাকটেন্স আর একটা কি মিউচুয়াল ইন্ডাকটেন্স। এই হচ্ছে আমাদের ইন্ডাক্টর, ইন্ডাক্টরের প্রকারভেদ এবং ইন্ডাকটেন্সের প্রকারভেদ। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারি। আচ্ছা এটা দেখতে হবে, ঠিক আছে, সেলফ এবং মিউচুয়ালটা কেমন। আচ্ছা দেখেন, ধরেন একটা কয়েল, একটা কি কয়েল, তাহলে এখন এই কয়েলে যদি সাপ্লাই দিই,
এই কয়েলে যদি কি সাপ্লাই দিই, তাহলে এই কয়েলে সাপ্লাই যদি দিই, তাহলে এই কয়েলে যদি সাপ্লাই দিই, তাহলে এই কয়েলের কারেন্ট, এই কয়েলে যে সাপ্লাই দিলাম তার জন্য যে কারেন্ট, তার জন্য কারেন্ট প্রবাহিত হচ্ছে না, এই কারেন্টটা কি আবার এই কয়েলের মধ্যে দিয়ে যাচ্ছে না, তাহলে এই কয়েলের মধ্যে দিয়ে যদি যায় তাহলে এখানে কি তৈরি হবে, ফ্লাক্স তৈরি হবে। তাহলে নিজস্ব কারেন্ট যদি নিজস্ব ফ্লাক্স উৎপন্ন হয় তাহলে সেই ইন্ডাক্টেন্সকে বলবো কি আমরা সেলফ ইন্ডাক্টেন্স। সেলফ মানে কি নিজে না, সেলফ মানে নিজে, তাহলে নিজের কারেন্টের জন্য যে ফ্লাক্স উৎপন্ন হবে তার জন্য যে ইন্ডাক্টেন্স ফর্ম করবে সেটা সেলফ ইন্ডাক্টেন্স। এবার আসি মিউচুয়াল কি একা একা কখনো সম্ভব? মিউচুয়াল কি একা, মানে মিউচুয়াল মানে পারিপার্শ্বিক, মিউচুয়ালের বাংলাটা কি পারিপার্শ্বিক, ঠিক আছে। তো পারিপার্শ্বিক বিষয়টা একা হয় না, একাধিক ব্যক্তি হইতে হয়। পারিপার্শ্বিক বিষয় কিন্তু কখনো একা হয় না, একাধিক হইতে হয়, তাই না? তাহলে আমি ধরি এখানে পারিপার্শ্বিক, এই যে মানে দুটো, আমার কিন্তু বিষয়টা পারিপার্শ্বিক হয়েছে, তাই না? এখন এইটাতে যদি আমি সাপ্লাই দিই, এসি কারেন্ট সাপ্লাই দিলাম, এসি কারেন্ট যদি সাপ্লাই দিই তাহলে এখানে কি হবে, এখানে যখন এসি কারেন্ট সাপ্লাই দিলাম তখন এখানে একটা কি চুম্বক বলের সৃষ্টি হলো। সেম ভাবে যখন এখানে একটা এসি কারেন্ট সাপ্লাই দিলাম তখন এখানে চুম্বক বলের সৃষ্টি হলো, বা এই চুম্বক বলরেখাটা এই কয়েলটাকে কি করছে, এর চুম্বক সার্কিট আর কি, চুম্বক সার্কিটের মধ্যে কি নিয়ে দিছে আর কি, চুম্বক সার্কিটের মধ্যে নিয়ে দিছে, কিন্তু ধর্মই যদি কোনো কয়েল এসি সাপ্লাই দেন তার পাশে যদি কোনো কয়েল রাখেন অটোমেটিক ভাবে ওই কয়েলও কি একটা ফ্লাক্সের আনাগোনা দেখা দেবে, যে ফ্লাক্সটা ওই পাশের কয়েল থেকে আসে, যে ফ্লাক্সটা কি পাশের কয়েল থেকে আসে। যেহেতু এখানে এই কয়েল থেকে এখানে ফ্লাক্স চলে আসছে সার্কিটের মাধ্যমে, তাহলে এখানেও একটা ইন্ডাকটেন্স সৃষ্টি হবে, এখানে একটা কি সৃষ্টি হবে, ইন্ডাকটেন্স সৃষ্টি হবে। আর এই ইন্ডাকটেন্সকেই বলা হয় মিউচুয়াল ইন্ডাকটেন্স, অর্থাৎ অন্যের দ্বারা যে প্রভাবিত, অন্যের সাপ্লাই দ্বারা যে ইন্ডাকটেন্স সৃষ্টি হয় সেটা মিউচুয়াল ইন্ডাকটেন্স, আর নিজের সাপ্লাই দ্বারা যে ইন্ডাকটেন্স সৃষ্টি হয় সেটা সেলফ ইন্ডাকটেন্স। বাংলা কথা, কার কোনো সমস্যা আছে মিউচুয়াল এবং সেলফ নিয়ে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের ইন্ডাক্টর, ইন্ডাকটেন্স এগুলো নিয়ে আলোচনা করলাম, ঠিক আছে। তো এখন আমরা দেখব হচ্ছে ইন্ডাকটেন্স এর যে সূত্র, মানে যে ধর্মটা, যে ধর্মের কারণে বাধা প্রদান করে সেটা আমাদের নির্ণয় করতে হবে, তাই না? যে ধর্মের কারণে বাধা প্রদান করে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো নির্ণয় করি, দেখেন আগে সার্কিটটা ড্র করি। এই যে ইন্ডাক্টর, টোটাল ইন্ডাক্টরটা এক সাইড কাউন্ট করলাম, এটা হচ্ছে আমাদের কি ইন্ডাক্টর, ঠিক আছে, সিঙ্গেল ফেজ ধরলাম, ঠিক আছে। এই প্রমাণটা অনেক বড়, আমি এই প্রমাণটা করব না, ঠিক আছে, এত বড় প্রমাণ লাগবে না আমাদের, আমি এটা করব না। এর সূত্রটা কি, ইন্ডাক্টর যে মিউ আর প্লাস 4 log e ডিভাইড আর ইনটু 10⁻⁷ হেনরি পার কি মিটার। মানে এই যে সার্কিটে যে ইন্ডাক্টরটা ফর্ম করবে এই দুইটা মিলে, কিন্তু তার তো এখানে দুইটা, তাহলে অবশ্যই ইন্ডাক্টর কয়টা, দুইটা, মানে ইন্ডাক্টর তো এখানে ছিল, আমি দুইটা মিলে একটা বলেছি, ঠিক আছে, মানে এটা হচ্ছে টোটাল ইন্ডাক্টর। আচ্ছা, তো কোনো সিঙ্গেল কোনো একটা সার্কিটে ইন্ডাক্টর ফর্ম করলে তার সূত্র হবে কি মিউ আর প্লাস 4 log e ডি বাই আর ইনটু 10⁻⁷ হেনরি পার কি মিটার। এই নোটেশনগুলো একটু দেখি, মিউ আরটা কি, প্রথমে আসি মিউ আর পরে বলি, আগে দেখি ডি। ডি মানে কি, ডি মানে এই যে এই কন্ডাক্টর এবং এই কন্ডাক্টর এদের মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ কন্ডাক্টর স্পেসিং, ঠিক আছে। ডি মানে কন্ডাক্টর স্পেসিং, মানে কন্ডাক্টরের দূরত্ব আছে, স্পেসিং। আচ্ছা, ডি মানে কি কন্ডাক্টরের দূরত্ব, ঠিক আছে। আচ্ছা, কন্ডাক্টর স্পেসিং। তারপরে আর হচ্ছে কি রেডিয়াস অফ কন্ডাক্টর, মানে কন্ডাক্টর কি কন্ডাক্টরের ব্যাসার্ধ, রেডিয়াস অফ কন্ডাক্টর। শেষ না? হ্যাঁ শেষ। আর এখানে একটা কথা, লগ ই মানে হবে হচ্ছে লগ। এবার আসলে মূল কথায়, মিউ ওয়াটটা কি, মিউ ওয়াট হচ্ছে রিলেটিভ পারমিয়াবিলিটি। মিউ ওয়াটটা কি রিলেটিভ পারমিয়াবিলিটি, ঠিক আছে, রিলেটিভ পারমিয়াবিলিটি। তাহলে এই সূত্রটা কি দাঁড়ালো, L = মিউ আর প্লাস 4 log e d by r into 10⁻⁷ হেনরি পার মিটার, যেখানে d = কন্ডাক্টর স্পেসিং, r = রেডিয়াস অফ কন্ডাক্টর, log e মানে লন, মিউ আর মানে রিলেটিভ পারমিয়াবিলিটি। এখন প্রশ্ন থাকতে পারে ভাই রিলেটিভ পারমিয়াবিলিটি আবার কি, প্রশ্ন থাকতে পারে কি রিলেটিভ পারমিয়াবিলিটি আবার কি, এর বাংলা হচ্ছে ভেদনযোগ্যতা। রিলেটিভ পারমিয়াবিলিটি বাংলাটা কি, ভেদনযোগ্যতা। এখন আরেকটু ভেঙে বলতে গেলে যে ভাই ভেদনযোগ্যতা আবার কি, ভেদনযোগ্যতা আবার কি, দেখেন ভেদনযোগ্যতা মানে ভেদ করার ক্ষমতাকে ভেদনযোগ্যতা বলে না, ভেদনযোগ্যতা কি ভেদ করার ক্ষমতাকে ভেদনযোগ্যতা বলে। তো কাকে ভেদ করার ক্ষমতা, কাকে ভেদ করার ক্ষমতা, এই যে ফ্লাক্স আছে না, এই ফ্লাক্স এই কন্ডাক্টরকে ভেদ করার ক্ষমতাকে বলা হয় ভেদনযোগ্যতা, অর্থাৎ তাকেই বলে রিলেটিভ পারমিয়াবিলিটি। এখান থেকে কিন্তু বাংলা করতে গেলে হয়ে যাবে পারমিয়াবিলিটি, অ্যাবিলিটি, অ্যাবিলিটি মানে সক্ষমতা, পারমিয়াবিলিটি মানে ভেদ্য, ঠিক আছে। তাহলে ভেদনের সক্ষমতা অর্থাৎ ভেদনযোগ্যতা, এই এর যে পুনরূপ, এই পুনরূপ থেকে যদি আমরা বাংলা ট্রান্সলেট করি অটোমেটিক চলে আসবে, ঠিক আছে না। তাহলে মিউ আরটা কি ভেদনযোগ্যতা, কার ভেদনযোগ্যতা, ফ্লাক্সের ভেদনযোগ্যতা, ঠিক আছে, কার ভেদনযোগ্যতা, ফ্লাক্সের ভেদনযোগ্যতা। এর মান যদি কপার বলে তাহলে 1 হবে, 1 ফর কি কপার, ঠিক আছে, বাংলার মধ্যে বিষয় গেল। আচ্ছা যাই হোক, তাহলে কি যে মিউ আর কত হলো 1, কার জন্য, কপারের জন্য, কপারের জন্য মিউ আর 1। আর অন্য কোনো কন্ডাক্টর যদি হয়ে যায় তাহলে অবশ্যই প্রশ্ন বলে দিবে যে মিউ আরটা কত। দেখেন এতটুকু নিয়ে মানে সূত্রের নোটেশন নিয়ে কার কোনো অসুবিধা আছে কিনা বা প্রশ্ন আছে কিনা? নাই, ঠিক আছে, সূত্র কিন্তু শেষ হয় না, আজকে ম্যাথ করার কোনো অসুবিধা নেই, কিন্তু সূত্রটা শেষ করতে হবে, সময় একটু লাগবে। এই যে সূত্রটা লিখলাম বা আমাদের ইন্ডাক্টরটা ফর্ম করলো, এটা সিঙ্গেল সার্কিট না, মানে দুই কন্ডাক্টর বাট সার্কিট সিঙ্গেল, দেখেন সিঙ্গেল সার্কিট না, অর্থাৎ আমরা বলতে পারি এই যে এটা হচ্ছে কি টু কন্ডাক্টরের বা সিঙ্গেল ফেজের, বাকি সিঙ্গেল ফেজ, অর্থাৎ সিঙ্গেল ফেজ যদি আমরা হিসাব করি, সিঙ্গেল ফেজ বলে কন্ডাক্টর কয়টা লাগে, তিনটা লাগে, সরি কন্ডাক্টর কয়টা লাগে, দুটো লাগে সিঙ্গেল ফেজ। যদি বলি থ্রি ফেজ, যদি বলি কয় ফেজ, থ্রি ফেজ, তাহলে থ্রি ফেজের কন্ডাক্টর কয়টা লাগবে, তিনটা। আর তিন ফেজের হিসাব যখন করি তখন আমরা পার ফেজ করি, যখন তিন ফেজ লাইনে আমরা কাজ করি তখন কি করি আমরা পার ফেজ করি, অর্থাৎ তিন ফেজ বললে প্রতি কন্ডাক্টর হিসাব হবে, তিন ফেজ মানে কি তিনটা কন্ডাক্টর, আর পার ফেজ মানে কি একটা কন্ডাক্টর, মানে প্রতি কন্ডাক্টর হবে। তাহলে তিন ফেজের ইন্ডাক্টর যখন বের করতে বলবে তখন এর কি হবে, প্রতি কন্ডাক্টর। তাহলে এটা যদি দুই কন্ডাক্টর হয় তাহলে কন্ডাক্টর কি হবে, এটাকে দুই দ্বারা ভাগ দিলে কন্ডাক্টর পেয়ে যাব, বা হাফ দ্বারা গুণ, একই কথা, যে মিউ আর প্লাস 4 log e d by r into 10⁻⁷ হেনরি পার কি মিটার। এটা কি হলো 1 কন্ডাক্টর, 1 কন্ডাক্টর বা পার ফেজ ইন্ডাকটেন্স, বাকি পার ফেজ ইন্ডাকটেন্স। এই হলো আমাদের সূত্রের আলোচনা। আগামী ক্লাসে আমরা ম্যাথ করব। তবুও দেখেন সূত্র নিয়ে কার কোনো প্রশ্ন আছে কিনা, সূত্রটা নিয়ে কার কোনো প্রশ্ন আছে কিনা? ও লুপ ইন্ডাকটেন্স, হ্যাঁ সুন্দর কথা বলছেন। লুপ, তো লুপ কি কখনো একটা কন্ডাক্টর দিয়ে সম্ভব না, দুইটা কন্ডাক্টর, এই যে লুপ, এটা কি লুপ, যেরকম লুপ রেজিস্ট্যান্স বলে দুইটা রেজিস্ট্যান্স বের করছি আমরা, করছি কি যাও করি নাই, কিন্তু লুপ রেজিস্ট্যান্স বললে দুই কন্ডাক্টর রেজিস্ট্যান্স কিন্তু বোঝায়, কেন লুপ গঠন করতে হলে কন্ডাক্টরটা দুইটা লাগবে, একটা দিতে কখনো লুপ সম্ভব না। এই যে এখান থেকে শুরু করে আবার এখানে ব্যাক আসি, তাহলে কি লুপ হয়ে গেল না? তার মানে লুপ ইন্ডাকটেন্স মানে দুইটি তার ইন্ডাকটেন্স, লুপ ইন্ডাকটেন্স মানে কি দুইটি তার ইন্ডাকটেন্স, অর্থাৎ এখানে অবলিক লিখতে পারি যে লুপ ইন্ডাকটেন্স। শেষ। আর কার কোনো প্রশ্ন আছে এখানে? প্রশ্ন আছে আর কার কোনো?
নাই। তাহলে আজকে আমরা ইন্ডাক্টরের বেসিক নিয়ে আলোচনা করলাম। আগামীকালকে আমরা ইন্ডাকটেন্সের নির্ণয় করব। আজকে আমরা ইন্ডাকটেন্স নির্ণয়ের ফর্মুলা এবং ইন্ডাক্টর কি, ইন্ডাকটেন্স কি, কাকে বলে, কত প্রকার, কি কিভাবে ফর্ম করে, এগুলো নিয়ে জানলাম। ঠিক আছে, আগামী ক্লাসে আমরা ম্যাথ করব। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।